যেহেতু নির্বাহী বিভাগের টাইম ফ্রেমের মধ্যে বিচার বিভাগ করে বা করতে পারে, তাহলে আর জাতির বৃহত্তর স্বার্থে আপনার সাগররণী হত্যা সেটা একটা টাইম ফ্রেম করে দেন, হাদি হত্যা সেটা একটা টাইম ফ্রেম হোক, ইউনূস সরকারের সময় অনেক মব হয়েছে, ওনাকে বলা হয় মবের জনক, ওইগুলোকে একটা টাইম ফ্রেম বেঁধে দেন। তারপরে আপনি যদি আসেন 2004-এর যে গণহত্যা হয়েছে, একটা টাইম ফ্রেম দেন, বহু আহত হয়েছে। পাশাপাশি পুলিশ যে হত্যা হয়েছে সেটা একটা টাইম ফ্রেম। আপনি নির্বাহী টাইম ফ্রেম দিয়ে দিলে যখন তার ভিতরে বিচার বিভাগ করে ফেলতে পারে, আমাদের এই টাইম ফ্রেম এখানে দিতে দোষটা কি? প্রশাসক নিয়োগ দেওয়া হলো কাদেরকে? জনস্বার্থে যাদেরকে উপযুক্ত ব্যক্তি মনে করা হলো তাদেরকে দেওয়া হলো, এবং তারা কিন্তু চালাচ্ছে। সো এখন আমরা দেখেছি কি, আমি আমাদের এলাকার নিয়ে দেখেছি আর কি, যে আমাদের রাজশাহীর গোদাগাড়ি আমার হচ্ছে উপজেলা, আমরা দেখেছি ওখানে যখন আপনার ওই ইউনোকেই দেওয়া হচ্ছে আপনার এসএল্যান্ডের কাজ, ইউনোকেই দেওয়া হচ্ছে পৌরসভার কাজ, তখন দেখা যাচ্ছে এই কাজ আর কাজ থাকে না, মানে উনি উনার কোন কাজ রেখে কোন কাজ করবে। সো এখানে যখন এই উপযুক্ত ব্যক্তিদেরকে যখন দেওয়া হলো, তখন আমার মনে হয় আইন মোতাবেক যেহেতু দেওয়া হয়েছে, আমার মনে হয় এখানে কোনো অন্যায় হয়নি। সপ্তদশ দশকের ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছিলেন, আমি আপনার মতের সাথে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আপনার কথা বলার অধিকার রক্ষায় আমি আমার জীবন দিতে পারি। কিন্তু আজকের বাংলাদেশের বাস্তবতায় পরমত সহিষ্ণুতার সেই স্পেস কতটুকু অবশিষ্ট আছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের 100 দিন পার হয়েছে, কিন্তু এই অল্প সময়ের রাজনৈতিক অঙ্গনে নানামুখী সমীকরণ, বিতর্ক আর মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সরকারের সুশাসনের ঘাটতি, এবার আমাদের পালা সংস্কৃতির পুনরাবৃত্তি এবং গুরুত্বপূর্ণ কমিশনগুলো পুনর্গঠনে দৃশ্যমান উদ্যোগের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মতো নতুন রাজনৈতিক শক্তিগুলো সরকারের কর্মকাণ্ডকে ব্যর্থতা ও জনগণের সাথে প্রতারণা বলে তীব্র সমালোচনা করছে। মব সন্ত্রাস, সীমান্তে হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, গণভোটের যৌক্তিকতা, সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব ও কাদা ছোড়াছুড়ি কি নতুন কোনো বিভাজনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমি আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমার সর্বডানে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় তো ফিরবই, কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেটি হচ্ছে রামিসা হত্যাকাণ্ডের মামলার রায় হলো, এবং আইনমন্ত্রী সংসদে যেমনটি জানালেন, আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা দেখছি যে সরকার এর রায়কে সাফল্য হিসেবে দেখছে, কিন্তু আসিয়া সহ অসংখ্য মামলার আমরা দেখছি যে চূড়ান্ত বিচার বছরের পর বছর এখনো আটকে আছে। তাহলে কি যে বিষয়গুলো আলোচনায় আসবে, যে ইস্যুগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবে, তার দ্রুত বিচার আর অন্যান্য বিষয়গুলোর দীর্ঘসূত্রিতা, বিষয়টি এমন না? দেখুন, আসলে রামিসাকে দিয়ে যদি আমি শুরু করি আর কি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রামিসার হত্যাকাণ্ড হয়েছিল 19 মে, এবং আমরা দেখেছি যে সেই হত্যাকাণ্ডের 19 দিনের মাথায় 6 কার্যদিবসে আপনার তার বিচারিক প্রক্রিয়া শেষ করে আজকে রায় প্রদান করা হলো, এবং আপনার মৃত্যুদণ্ড দেওয়া হলো সোহেল রানা ও স্বপ্না, এই দুইজনকে আর কি। তো এটা অবশ্যই একটা মাইল ফলক বলতে হবে, যে এত দ্রুত সময়ে, এত অল্প সময়ে একটা বিচারিক প্রক্রিয়া প্রপার ওয়েতে আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আপনার আসামি পক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। প্রপার ওয়েতে কিন্তু একটা বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে 6 দিনের মাথায় একটা রায় হওয়া, এটা অবশ্যই একটা মাইল ফলক, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। বাট সেই সাথে আমরা এটা বলতে চাই যে এই মাইল ফলকটা শুধুমাত্র কিছু মামলার ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি বা করে থাকি, যেটা নিয়ে অনেক হইচই হবে, মিডিয়াতে আসবে, শুধু যদি এগুলাতেই হয়, এটা কখনোই কাম্য হবে না। আমরা চাই রামিসার মতো এই যে দ্রুতভাবে যে আপনার রায়টা হলো, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলো, অন্যান্য হত্যাকাণ্ডে, ধর্ষণ মামলায় সবগুলোতেই যেন এইভাবে দ্রুত গতিতে এরকম রায়গুলো দেয়া হয়। কিন্তু রায় হলো, বাস্তবায়ন কতদূর? আচ্ছা, এখানে আসলে বাস্তবায়নের ব্যাপারটা এখানে আসে কি, যে এখানে বাস্তবায়নের কিছু প্রতিবন্ধকতা থেকে থাকে। আমরা দেখেছি যে আপনার মাগুরাতে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, আসিয়ার যে হত্যাকাণ্ড, সেখানে কিন্তু আপনার 21 দিনে 13 কার্যদিবসেও কিন্তু রায় হয়েছিল। ওই সময় তৎকালীন
আইন উপদেষ্টা যিনি ছিলেন আসিফ নজরুল সাহেব, উনি স্টেপ নিয়েছিলেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু রায় হওয়ার পরেও 1 বছরেও কিন্তু এই বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার 1 বছর পরেও কিন্তু এখনো রায় কার্যকর হয়নি। কারণ হাইকোর্টে শুনানিও শুরু হয়নি। এখানে আসলে হয়েছে কি, আপনার এই রায় কার্যকর হওয়ার বেশ কিছু ধাপ আছে। এখানে যখন কারো রায় হয়, যখন মৃত্যুদণ্ড হয়, এই মৃত্যুদণ্ডটা অনুমোদন দিতে হয়। এই অনুমোদনটা দেওয়ার জন্য কিন্তু উচ্চ আদালতে আসতে হয়, ডেথ রেফারেন্স বলা হয়। এই ডেথ রেফারেন্স যখন আসবে, এটা আসার পরবর্তীতে দেখা যায় যে এই ডেথ রেফারেন্স মামলাগুলোতে এই নিম্নকোর্টের যে আপনার যে স্টেটমেন্টগুলো ছিল, যে কাগজপত্রগুলো ছিল, যে এভিডেন্সগুলো ছিল, যে সাক্ষ্যগুলো ছিল, সব কিছু, চার্জশিট ছিল, এফআইআর, সব কিছু কী হবে, এটা একটা পেপার বুক করতে হয়। এই পেপার বুকটা আবার কিন্তু আমি ইচ্ছা করলে পেপার বুক করতে পারবো না, লয়ার ইচ্ছা করলে পেপার বুক করতে পারবে না। এই পেপার বুক কিন্তু রাষ্ট্র থেকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিজি প্রেসে কিন্তু করা হয়। এবং এই পেপার বুক যখন আবার আসবে, আসার পরে এটা অটোমেটিক একটা ডেথ রেফারেন্স নাম্বার পড়ে এটা একটা কোর্টে দেওয়া হবে। এই কোর্টে মামলার শুনানি হয়ে এটা একটা রায় হবে। এই রায়টা আবার কোথায় হচ্ছে? হাইকোর্টে রায় হচ্ছে। এই রায় হওয়ার পরে আবার আপিল করার একটা সুযোগ থাকে অ্যাপিলেট ডিভিশনে। আপিল যখন সুযোগ হবে, অ্যাপিলেট ডিভিশন রায় বহাল রেখে আবার এটা রিভিউ হয়। এই রিভিউয়ের পরে তারপর এই আপনার হচ্ছে যে মৃত্যুদণ্ড, সেটা কার্যকর হয়। তো স্বাভাবিকভাবে আসলে এই প্রক্রিয়াটা শেষ করতে করতে অনেক সময় লেগে থাকে এবং আমরা দেখেছি আসিয়া মামলাটা কিন্তু এখনো শুরু হয়নি। এটা আসলে একটু হতাশাজনক। তবে আমরা আশা করি আজকে আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেবও বলেছে, যদি সব কিছু ঠিকঠাক মতো হয়, তারা যদি দ্রুত গতিতে কাজ করতে পারে, স্পেশালভাবে যদি কোর্ট অ্যাসাইন করতে পারে আর কি, তাহলে 3 মাসের মধ্যেও সম্ভব বলে উনি মনে করছে এবং আমি ওনার সাথে একমত প্রকাশ করছি। এটা সদিচ্ছা থাকতে হবে। তবে এই সদিচ্ছাটা আমি আবারও বলছি, শুধু রামিসার মামলার ক্ষেত্রে থাকলে হবে না, সকল মামলাতে কিন্তু এই সদিচ্ছাটা থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাকি। আমরা দেখলাম যে রামিসা হত্যার 19 দিনে 6 কার্য দিবসের রায় হলো। যেমনটি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলছিল, এটি নিঃসন্দেহে একটি মাইল ফলক। কিন্তু দ্রুত বিচার কি ন্যায় বিচারের সমর্থক? সেই সঙ্গে আরও একটি প্রশ্ন রাখতে চাই যে কখনো কি দ্রুত বিচার এই যে বিচার ব্যবস্থার উপর, সার্বিক প্রক্রিয়ার উপর কোনো ঝুঁকি তৈরি করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক মিলন, আমার খুব প্রিয় ছোট ভাই। তো যেই কথাটা ও বললো সেটার সাথে আমার দ্বিমত নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বাস্তবিক অর্থে যদি আপনি চিন্তা করেন, আপনি কিন্তু শুরুতে বলছিলেন যে এই যে রায়টা এত দ্রুত হলো, এটা কি মানে এটা অনেকটা রাজনৈতিক কিনা বিষয়টা এরকম। কেন বলছি কথাটা? আপনার পরিস্থিতি সামাল একটা ব্যাপার ছিল। রামিসা হত্যা মামলা নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, তাতে মানে পরিস্থিতি সামাল দেওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল। এই যে আসি হত্যা মামলার রায় দিল 13 দিনে, ওটা 13 দিনে শুধু কিন্তু কার্যদিবস শুরু থেকে, বিচার শুরু থেকে 13 দিন, কিন্তু পুলিশ রিপোর্ট এগুলো অনেক সময় লাগছে। আর এটা হলো টোটাল 19 দিনের মধ্যে। পুলিশ রিপোর্ট বলেন, ডিএনএ টেস্ট বলেন, যা কিছু বলেন, তারপরে বিচার শুরু হওয়া, চার্জ গঠন করা, এরপরে 18 দিনের মধ্যে 16 জনের সাক্ষী নেওয়া। এই যে বিষয়টা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই মামলার রায়ের পরে তার পিতা কি বলছে, রামিসার বাবা বলছেন, রামিসার হত্যাকারীদের প্রতি যেটা বলছে সেটা বলছে, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়ার সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি, এই কথাটা বলেছে। প্রধানমন্ত্রী যে সময়টা বেঁধেছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন 24শে মে যে 6 থেকে 7 দিনের মধ্যে রায়টা আমরা পাবো, আশা করি। তার মানে জিনিসটা দাঁড়াইলো এই যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ একটা টাইম ফ্রেম সম্পর্কে বলছে। সরকার বলতে নির্বাহী বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে নির্বাহী বিভাগ, তারা একটা টাইম ফ্রেম দিছে। সেই টাইম ফ্রেমের ভিতরে কিন্তু কোর্ট কাজগুলো করে ফেলেছে। তাহলে দেখা যাচ্ছে যে নির্বাহী বিভাগ যে টাইম ফ্রেম বেঁধে দেয়, তার ভিতরে বিচার বিভাগ কাজটা করতে পারে কিংবা করে। কেন কথাটা বলছি? মিলন যেহেতু একটা প্র্যাকটিসিং লয়ার, সে জানবে যে আমরা উচ্চ আদালত থেকে এমন বহু মামলার রায় পাই, আদেশ পাই কি যে নিম্ন আদালতে এই মামলাটা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করো, পাই না? আমরা পাই, অনেক আদেশ পাই আমরা, অনেক পাই। অর্থাৎ উচ্চ আদালতে একেবারে দেখা গেল সুপ্রিম কোর্ট বলছে 6 মাসের মধ্যে নিম্ন আদালতে এই মামলাটা শেষ করো, সেই মামলা 6 বছরেও শেষ হয় না। এরকম আছে না? আছে, হাজার হাজার মামলা আছে। তার মানে কি, উচ্চ আদালতের আদেশটা নিম্ন আদালত মানতেছে না, না মানার কারণে সেখানে নিম্ন আদালতের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার মামলা হচ্ছে না।
আদালত অর্ডারটা দিয়েই সার। কিন্তু এখানে যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বেঁধে দেওয়ার টাইমের মধ্যে বিচার বিভাগ রায়টা দিয়ে দিছে। তার মানে দাঁড়াইল কি, এই যে নির্বাহী বিভাগের আদেশটাকে মানে টাইম ফ্রেমটাকে তারা এর ভিতরে তারা কাজটা করে ফেললো। প্লাস এই যে ঘটনাটা এরকম রামিসা হত্যা হয়েছে, প্রতিটা ঘটনার ব্যাপারে কি টাইম ফ্রেম তারা বেঁধে দিবেন? এরকম টাইম বেঁধে দিবেন করবেন? যদি তাই হয় তাহলে আমার খুব সিম্পল ইয়েতে বলা হয় এই রায়টা নিঃসন্দেহে মাইল ফলো। কিন্তু জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড কিংবা জাস্টিস হারিড, জাস্টিস বাড়ির এই কথা আমি এখানে বলবো না। আমি বিশ্বাস করি যে মিলনও বলবে না। কেন বলবে না? এটা একটা সেন্সিটিভ মামলা হয়েছে এবং এটার সাথে রাজনৈতিক টালমাটাল একটা সিচুয়েশন হয়েছে। সুতরাং এখানে বিচার হয়েছে, এটা যেমন সত্য, পাশাপাশি একটা রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে এবং নির্বাহী বিভাগের আদেশে মানে যে টাইমটা সেই টাইম ফ্রেমের মধ্যে করি। তা আমি এখন বলবো কিন্তু যে অপরাধগুলো আলোচনার বাইরে থেকে যাচ্ছে তাদের কি হবে? আমি সেটাই বলছি। মিলন যেমন বলছে শুধু একটা রামিসার মামলার ক্ষেত্রে বললে হবে না, সব মামলার ক্ষেত্রেই দ্রুত হতে হবে। আমি তার সাথে একমত। সেক্ষেত্রে যেহেতু নির্বাহী বিভাগের টাইম ফ্রেমের মধ্যে বিচার বিভাগ করে বা করতে পারে, তাইলে আর জাতির বৃহত্তর স্বার্থে আপনার সাগররণী হত্যা সেটা একটা টাইম ফ্রেম করে দেন, হাদি হত্যা সেটা একটা টাইম ফ্রেম হোক। ইউনূস সরকারের সময় অনেক মব হয়েছে, ওনাকে বলা হয় মবের জনক, ওইগুলোকে একটা টাইম ফ্রেম বেঁধে দেন। তারপরে আপনি যদি আসেন 2004-এর যে গণহত্যা হয়েছে একটা টাইম ফ্রেম দেন, বহু আহত হয়েছে। পাশাপাশি পুলিশ যে হত্যা হয়েছে সেটাও একটা টাইম ফ্রেম। আপনি নির্বাহী টাইম ফ্রেম দিয়ে দিলে যখন তার ভিতরে বিচার বিভাগ করে ফেলতে পারে, আমাদের এই টাইম ফ্রেম এখানে দিতে দোষটা কি? যদি না দেয় তাহলে ধরে নিব আমরা যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পার্টিকুলার এটা ক্যাটাগরিক্যালি নিলে এটা কিন্তু সঠিক হয় না। প্লাস এই জাজমেন্টটা দিয়ে যদি আপনি রাজনৈতিক পরিস্থিতি ট্যাকেল করেন, যেটা মিলন বলল, যেটা ইচ্ছা করলেই কিন্তু আপনি কালকে সকালে কার্যকর করতে পারবেন না। এটাকে ডেথ রেফারেন্স হিসেবে অটো যাবে, তারপরে জেল আপিল হতে পারে, তারপরে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছে তারা নিজেরা আপিল করতে পারে। সুতরাং শুধু তাই না তো, এবং এটাও দেখবেন এই রায়ের ভিতরে কি দিছে যে তাদের দুইজনের, একজনের 5 লাখ, একজনের 2 লাখের অর্থদণ্ড দিছে। অর্থদণ্ডটারে বাস্তবায়ন কারা পাবে? রামিসার উত্তরাধিকারী। যদি তাদেরকে ওইভাবে না পাওয়া যায়, স্থাবর সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়। এইগুলা জাজমেন্ট, এগুলো আইনে নাই, আছে নাই। আপনি একটা হত্যা মামলায় আপনি তাদের মৃত্যুদণ্ড দিলেন, ফাইন, আবার এইটাকে বলে যে স্থাবর সম্পত্তি বিক্রি করে টাকা দিয়ে, এইগুলো হইলো, এটাকে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ হয়ে যাওয়া। কারণ এটা তো আপনার আইনের ভাষা নয়, আইনে এগুলো নাই। সেজন্যই বলছি যে এই সমস্ত জাজমেন্টগুলা পলিটিক্যাল সিচুয়েশন ট্যাকেল করা। এবং যদি আইনে না থাকে তাহলে এই বিষয়গুলো যুক্ত হলো কিভাবে? দিলাম। এর আগে চিটাং একটা জাজমেন্ট ছিল ইয়ের সময়, বা আসামির পানিশমেন্ট হলো গাছ লাগানো, এতগুলা গাছ লাগাইতে হবে। সুতরাং এগুলা অনেক সময় ইমোশন হয়ে যায়, আর ইমোশনের কারণে কি বলে এটা বিতর্কিত হয়ে যায়। তো যাই হোক, জাজমেন্ট দিছে সেটা ফাইন। আমি বললাম যে জাজমেন্ট দিছে, এখন এটা নিয়ে সেন্সিটিভ ইস্যু, তো আপনি কথা বলতে পারবেন না, তাহলে মনে করবে যে আমরা বোধহয় বিচারটা চাই না। কিন্তু প্রশ্ন সেখানে না। আমি বলতেছি আমরা ইতিমধ্যে দেখছি যেহেতু বিচার বিভাগের একটা পৃথক সচিবালয় হয়েছিল, সেই সচিবালয়টা বিলুপ্ত করার মানেই হচ্ছে বিচার বিভাগটাকে আমি আবার নির্বাহী বিভাগের অধীনে নিয়ে গেছি। আর নির্বাহী বিভাগের অধীনে নেওয়ার মানেই হচ্ছে নির্বাহী বিভাগের লোকগুলোকে বিচার বিভাগ ভাবে তারা আমাদের নিয়োগকর্তা। সুতরাং নির্বাহী বিভাগ যে টাইম ফ্রেমটা বেঁধে দিছে, সেই টাইমের বিরুদ্ধে একটা রায় হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনার টাইম ফ্রেম করে দিলেই যখন হয়ে যায়, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যে বিষয়গুলো নিয়ে এত বড় সরকারের পট পরিবর্তন হইল, যে বিষয়ে হাদি হত্যা নিয়ে আলোচনা হইতেছে, সাগররণী হত্যা 14 বছর চলছে, এগুলোকে টাইম ফ্রেম করে দেন। 2004-এ যে 24 হত্যা হয়েছে, টাইম ফ্রেম করে দেন। তারপরে আসলে পুলিশ হত্যা, সেগুলোর জন্য টাইম ফ্রেম করে দেন। মাহফুজুর রহমান মিলন, নির্বাহী বিভাগকে বিচার বিভাগকে টাইম ফ্রেম করে দিতে পারে কিনা? না, দেখুন, এটা আসলে আমি রাজ্জাকি স্যারের সাথে একটু দ্বিমত পোষণ করবো আর কি, যে এটা আসলে টাইম ফ্রেম উনি যে অর্থে বলেছে, আসলে টাইম ফ্রেম করে দেয়া হয়নি কখনোই। এখানে দেখেন যে ঘটনাটা ঘটেছে 19 মে, যে হত্যাকাণ্ডটা হলো, রামিসার যে হত্যাকাণ্ডটা হলো, এখানে কিন্তু দেখেন এই হত্যাকাণ্ড হওয়ার পরপরই কিন্তু আপনার মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কিন্তু ওনার বাসায় গেলেন। এটাকে কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, পজিটিভভাবে ভাবতে হবে। কোনো দেশের এর আগেও তো এরকম অনেক ঘটনা ঘটেছে, এভাবে প্রধানমন্ত্রী ছুটে গেছে একটা ভিকটিমের বাসাতে। অবশ্যই হ্যাঁ, আমি বলবো যে রাষ্ট্র দায় আছে, দায়বদ্ধতা আছে যে এরকম হত্যাকাণ্ড করছে, কিন্তু তারপরেও
ভিকটিমের বাসায় যে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, এবং যখনই একটা এরকম ইনসিডেন্ট আপনার চোখের সামনে ঘটবে আপনার মনের মধ্যে থেকে কিন্তু একটা অভিব্যক্তি আসবেই যে আমরা দ্রুত সময়ের মধ্যে এটা আমরা সম্পন্ন করব। সেই প্রেক্ষাপটে কিন্তু প্রধানমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, সবাই কিন্তু এক বাক্যে বলেছে যে আমরা এটা যত দ্রুত সম্ভব, এটা অতি দ্রুত আমরা এটাকে শেষ করব। টাইম ফ্রেম দিয়েও যদি বলে থাকে এবং এই টাইম ফ্রেমের মধ্যেই যে করতে পেরেছে এটাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমরা যদি আসলে সবকিছু নেগেটিভ ভাবে নিয়ে ফেলি এটা আসলে কিন্তু আমার মনে হয় অ্যাপ্রিশিয়েটের মধ্যে থাকা উচিত। আমাদের প্রত্যাশা যেটা থাকবে, এই অ্যাপ্রিশিয়েটের মধ্যে প্রত্যাশা যেটা থাকবে, এই অ্যাপ্রিশিয়েট শুধুমাত্র আমরা রামিসার হত্যা মামলায় করতে চাচ্ছি না, আমরা অন্যান্য মামলায় করতে চাচ্ছি। সাগররুনির কথা বললেন যেটা 2012 সালে ঘটেছে, এই সাগররুনির মামলা 2012 সালে ঘটার পর 119 বার সময় নেওয়া হয়েছে মামলা। আপনার হাদি হত্যা, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। দেখেন এখানে অনেক কিছু ব্যাপার আছে। এখানে একটা হত্যা হলেই এই হত্যা হওয়ার সাথে সাথেই যে আপনার একটা রায় হয়ে যাবে তা কিন্তু না। রামিসার এই হত্যা মামলা রায় হওয়াটা সম্ভব হয়েছে এই কারণে, কারণ এখানে 164 ছিল। এক ভিকটিম মানে এখানে যে আসামি সে নিজেই স্বীকার করছে যে হ্যাঁ আমি তাকে খুন করেছি। বদ্ধ ঘরের ভিতর বাচ্চাটাকে পাওয়া গেছে, তাকে হত্যা অবস্থায় পাওয়া গেছে। সো সবকিছু একটা ক্লিয়ার একটা এভিডেন্স ছিল। এই ক্লিয়ার এভিডেন্সের কারণে কিন্তু এই রায়টা এত অল্প সময়ের মধ্যে কিন্তু সম্ভব হয়েছে। তাছাড়া কিন্তু এত অল্প সময়ের মধ্যে সম্ভব হতো না বলে আমার মনে হয় আর কি। সো যেহেতু একটা ক্লিয়ার সবকিছু ছিল, আপনার 16 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, 16 জন সাক্ষ্য কিন্তু প্রায় একই রকম বলেছে। সো সবকিছু বিবেচনায় কিন্তু এই রায়টা অতি তাড়াতাড়ি হয়েছে। সো এটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং অন্যান্য যে মামলাগুলো আছে, সাগররুনি বলেন, হাদি হত্যা মামলা বলেন, আরও যেগুলো চাঞ্চল্যকর হত্যা মামলা, শুধু চাঞ্চল্যকর না, যে কোনো হত্যা মামলায় এটা আসলে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব করতে হবে। তবে এটা আসলে সবকিছু যে আপনার আইনমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সবকিছু না। এখানে আসলে আমাদের বিচারিক ব্যবস্থা, আমাদের অপরাধ তদন্ত করার ব্যবস্থা, অনেক কিছু কিন্তু এটার সাথে জড়িত আছে। আমি একটা অপরাধ তদন্ত করতে যে আমাদের ফরেনসিক এক্সপার্ট, ফরেনসিক এভিডেন্স, অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে বাংলাদেশে এখনো অপ্রতুল। সো সব কিছু বিবেচনায় কিন্তু নিতে হবে আর কি। সব কিছু যদি আমি রাজনৈতিকভাবে চিন্তা করি বা এটা কেন তাড়াতাড়ি হচ্ছে বা এটা কেন দেরি হচ্ছে, এটা আসলে সব কিছুর পিছনে একটা কারণ থাকতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। নিশ্চয়ই আপনি অবগত আছেন, টিআইবি বলছে বিএনপি সরকারের প্রথম 100 দিনে সুশাসনের ঘাটতি ও দলীয় প্রভাব অব্যাহত আছে। অথচ আমরা নির্বাচনের আগে দলটির ইশতেহারে দেখেছিলাম যে দুর্নীতির প্রতি জিরো টলারেন্সের কথা বলেছিল দলটি, এবং 100 দিনের মধ্যে এই যে ব্যবধান ধরা পড়ল টিআইবির প্রতিবেদনে, সেটা কি আসলে ক্ষমতায় গিয়ে পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে? তা তো বটেই। কারণ আপনি যদি দেখেন, আমরা যখন ইউনূস সরকার টেক ওভার করলো, তারপরে কিন্তু আমরা একটা কথা ব্যাপকভাবে বাংলাদেশে প্রচার হয়েছে যে উনি মবের জনক, মানে মবের জনক। পিটিয়ে মানুষ মারা হয়, কিংবা আপনার কবর থেকে ডেড বডি তুলে তাদেরকে পোড়ানো হয়, ডেইলি স্টার অফিসে হামলা, এই সব কিছু মিলাইলে আপনার মবের রাজত্ব কায়েম করছে। এবং সেটা আমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখছি, যেভাবে উপস্থাপন, যে এর আগে কোনোদিন মব ছিল না তাদের ভাষ্য মোতাবেক। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এর আগেও মব ছিল, মব কাল ধরেই ছিল। সুতরাং এগুলি কথা বললে বলা যায়। এখন ঠিক সেই সময় কিন্তু আজকে যারা নির্বাচিত হয়ে আসছেন তারা কিন্তু বারবার বলতেছিলেন যে নির্বাচন হওয়ার পর আর কোনো মব থাকবে না, জোর গলায় বলেছেন। অথচ নির্বাচনের পরে মব যদি বলি, আমি দেখছি কুষ্টিয়ার এক পীর সাহেবরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আমরা দেখেছি। তো সেই যে মেরে ফেলা হয়েছে, 1 নম্বর, তাদেরকে আদৌ এই যে আপনি পিটিয়ে একজন পীর সাহেবরে মেরে ফেললেন, সেটা আদৌ এখন পর্যন্ত আপনি কোনো ক্লু হলো না, কিছু করা হলো না, অথচ রামিসা হত্যার বিচার হলো। আবার আপনি ইউনূস সাহেব যে মব করছে, ইউনূস সাহেবের সময় যে কবর থেকে ডেড বডি তুলে পুড়ে ফেললো, সেখানে কি ওই ইউনূস সাহেব কি নিষেধ করে গেছে না কোনো আইন করে গেছে যে ওনার সময় যে মব হয়েছে সেই আসামি ধরা যাবে না, এই ডেইলি স্টার পত্রিকার আসামি ধরা যাবে না, হামলাকারীদেরকে? এটা কি বলে গেছেন? কিন্তু হচ্ছে না তো, হচ্ছে না তো। কেন হচ্ছে না? এই যে কেন হচ্ছে না সেই জায়গাটা আপনাকে আসতে হবে। কারণ আপনি ইচ্ছা করলেই সব বন্ধ করতে পারবেন না। যেটা ফার্ম ডিড, আমি বারবার বলছি, এটা রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার কারণে। তা নাহলে আপনি একটা কুষ্টিয়ার পীর সাহেবের পিটায় মেরে ফেললো, এটা কি মানবিক ব্যাপার হয়েছে না? এটা আপনাকে টাচ করে নাই, আপনাকে টাচ করে নাই। আপনি 24,000 এগুলো আপনাকে টাচ করে নাই, 40,000 লোক আহত হয়েছে, এটা টাচ করে নাই। কেন কথাটা বলছি? আপনি এটার মানে হচ্ছে যে আপনি দেখেন, যিনি ধর্ষণ করেন কিংবা খুন করেন তিনি জানেন কিন্তু যে আমার মৃত্যুদণ্ড হবে,
তারপরে যখন উনি ধর্ষণ করেন ওই লোকটা স্বাভাবিক না, এর মানেই না তাকে মাফ করতে হবে। আবার আমরা যেমন প্রকাশ্যে গুলি করতে বলি, লেবাননের কয়দিন আগে দেখছি প্রকাশ্যে দিবালক একটা শোয়াইয়ে পিঠের দিকে গুলি মারতেছে একজন সেনা কর্মকর্তা বা সেনা যেই থাকুক। এই যে মনে করেন একটা লোকরে আপনি চাকরির নামে কিংবা পবিত্র দায়িত্ব মনে করে গুলি করে মারতেছেন, এটাও স্বাভাবিক ঘটনা না। আপনি পারবেন না, আমি পারবো না। বারবারই তো আলোচনায় আসছে রাজনৈতিক সংস্কৃতির কথা, এবং সেটা- টিআইবির পর্যবেক্ষণেও কিন্তু উঠে এসেছে যে সরকারের প্রথম দিনেও দলীয়করণ, চাঁদাবাজি এবং এবার আমাদের পালা সংস্কৃতির লক্ষ্য করা যাচ্ছে। আমি সে বিষয়টি নিয়ে আলোচনায় ফিরতে চাই। তাহলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসলে কত দূর? প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, টিআইবির পর্যবেক্ষণ বলছে সরকারের 100 দিনে দলীয়করণ, চাঁদাবাজি ও এবার আমাদের পালা সংস্কৃতির লক্ষণ দেখা যাচ্ছে। তাহলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কত দূর? না, ধন্যবাদ আপনাকে। আপনি একটা জিনিস বলেন যে টিআইবি যে রিপোর্ট দিয়েছে দলীয়করণ, আপনি তো ওইভাবে চিন্তা করেন, এটা দোষগুণের কিছু না। কারণ আমাদের কতগুলো যেগুলো মানুষের দৃষ্টিতে আসে, চোখে পড়ে। আপনি তো মনে করেন যে নির্বাচন করে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, জামাত ইসলাম 68 সিট পেয়েছে, এনসিপি 6টা সিট পেয়েছে 300-র মধ্যে। আমি যদি ওইখানে থাকি, তাহলে আপনি ধরেন এরপরে পর্যায়ক্রমে আমরা দেখলাম যে যতগুলো সিটি কর্পোরেশন আছে সেখানে আপনারা সবাই প্রশাসক নিয়োগ করে দিলেন দলীয় থেকে। তারপরে যে আপনি জেলা প্রশাসনে আসেন, সেখানে জেলা প্রশাসক নিয়োগ করে দিলেন আপনি দলীয় লোক থেকে। তো বিষয়টা কেমন? 100 দিনের মধ্যে আপনারা ক্ষমতায় আসলেই মব বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, সেই সব বিষয়ে না গিয়ে আপনারা ওইভাবে যে বসাই দিতেছেন, ভাই যত কথাই বলেন এটা তো দৃষ্টিকটুও, এটা তো সব নির্বাচিত প্রতিনিধিদের বসার কথা, সেখানে তো একেবারে আপনারা একচ্ছত্রভাবে বসিয়ে দিচ্ছেন। বিষয়টা কেমন দেখা যায়? এটা তো লুকানোর কিছু নাই। সেই হিসাবে তো আপনি দলীয়করণ করেছেনই। আপনি আপনার যেহেতু 2/3 মেজরিটি পেয়েছেন, আপনার সরকার গঠন করেছেন এবং আপনারা সব করতেছেন। তো এটা তো দলীয়, মানে এটা তো বুঝাই যায় যে আপনি দলীয়করণ করছেন, এবং তাতে তো আরেকজনের বিরূপ প্রতিক্রিয়া হইতেই পারে। এই যে মনে করেন রাজনৈতিক অধিকার খর্ব করা, অর্থাৎ ইভেন আপনারা কি কোনো আলোচনা করেছেন? কারোর সাথে করেননি। যেমন ধরেন আপনি ইসলামী ব্যাংক নিয়ে একটা মাঠে আন্দোলন হচ্ছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়ে, এমডি নিয়ে, এসব নিয়ে আলোচনা হচ্ছে। এখন এখানে ইসলামী ব্যাংকে তো ইসলামী আরও 5টা ব্যাংক মার্জ করছে, এবং সেখানে প্রায় আমি জানি না বিভিন্ন মাধ্যমে 60-70 লক্ষ নাকি গ্রাহক। তো আপনি যদি ভাবেন যে জনগণ রাষ্ট্রের মালিক, তাহলে ওই জনগণের টাকা ওখানে আছে, জনগণের টাকা ওখানে আছে। সেক্ষেত্রে আপনি ধরেন চেয়ারম্যান নিয়োগ দিবেন, এমডি নিয়োগ দিবেন, দেন। কিন্তু এই যে দাবি দাওয়াগুলো উঠছে, এগুলো নিয়ে কি আমরা আদৌ আলোচনা করেছি? অর্থাৎ সরকার পক্ষ কেউ বলছেন যে ওখানে নাকি জামাতের লোক গিয়ে আন্দোলন করেছে। ফাইন, জামাতের লোকও যদি যেয়ে থাকে গ্রাহক সাইজে, আপনি তাদের সাথে বসে তো আমরা আলোচনাটা শুনতে পারি যে আগের জন্য সরাইলে অসুবিধা কি, একে বসাইলে সুবিধাটা কি, বা বাধাটা কেন, এই আলোচনাটা তো হতে পারে। এইটি তো গণতান্ত্রিক পন্থা। কিন্তু সেখানে তো আমরা দেখছি না, আন্দোলন কেয়ার করতেছি না, এতগুলা গ্রাহকের টাকা। আপনি দেখেন যে বাংলাদেশে যত কর্পোরেট, বড় বড় কর্পোরেট যে হাজার কোটি টাকা লোন নিছে ব্যাংকের থেকে, এরা নিছে কাদের টাকা? এই সাধারণ গ্রাহকের টাকাগুলোই সঞ্চয় করে জমা করে ওখান থেকে তাদেরকে দেয়া হয়। আজকে তারা সাফার করতেছে। আপনি রাষ্ট্র ভাববেন না? ভাবতে হবে তো, রাষ্ট্রের তো এটা ভাবতে হবে। তা আপনি যদি না ভাবেন, তাহলে তো আপনি বিভাজন তৈরি হচ্ছে, কিংবা আপনার রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। প্রত্যেকটা জিনিসের তো গুরুত্ব দিতে হবে। এখন যদি আপনারা না দেন, তাহলে তো কিছু করার নাই। আপনি ক্ষমতা 2/3 মেজরিটি পাওয়ার পর যদি আপনি গুরুত্ব না দেন, এমনি ধরেন আপনার ফ্রম ডে ওয়ান একটা অবিশ্বাস তৈরি হয়েছে বিরোধী দলের সাথে এই সরকারি দলের। সেটা কি? আপনি বলছিলেন গণভোট করবেন, গণভোট করেছেন, এবং আপনার সরকার প্রধান, আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলছিলেন গণভোটে ভোট দিতে। ভোটের পর আপনারা বলছেন এটা সংবিধানে নাই। মানে এর কোনো উত্তর হয় না। কেন উত্তর হয় না? আপনাকে মেনে নিতে হবে, কারণ আইনে নাই, কিন্তু সবাই মিলে যেটা মেনে নিচ্ছি সেটাই আইন। আচ্ছা, ডিনাই করলেন এবং সেটা করছেন না। এরপরে আসেন অধ্যাদেশ।
কেউ কেউ বলেন অধ্যাদেশ দেখা পাশ করাবো। আপনি কিন্তু অলরেডি 93টা না 96টা পাশ করে ফেলছেন, সেটা এত দ্রুত করতে পারলেন। অথচ বিচার বিভাগ আলাদা হওয়ার যে কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে আপনার দুর্নীতি দমন যে কমিশন অধ্যাদেশ, সেগুলো আপনি পারলেন না। কেন পারলেন না? মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিলেন, কিন্তু 2009টা ফেরত আনলেন। 2009টা কার? শেখ হাসিনার। তো আপনারা সরকারের সাথে বইসে এই অধ্যাদেশগুলো হয়েছিল, চট করে বাতিল করলেন, যেগুলা পরিবর্তনের সাথে সম্পর্কিত, সংস্কারের সাথে সম্পর্কিত একটা বিশাল পরিবর্তন হয়। সবচেয়ে ট্র্যাজিক বিষয় যেটা, সেটা আপনার একটা বিচার বিভাগের জন্য আলাদা পৃথক সচিবালয় হইল, এবং বিএনপির 31 দফায়ও আছে যে আমরা একটা পৃথক বিচার বিভাগের জন্য একটা আলাদা সচিবালয় করব। সেই হওয়া সচিবালয়টাকে যখন আপনি বিলুপ্ত করে দেন, তখন তো আপনার ইন্টেনশনটা পরিষ্কার হয় যে আপনি সুপরিকল্পিতভাবে বিচার বিভাগটাকে নির্বাহী বিভাগের অধীনস্থ করতে চাইছেন। আবার কখনো কখনো বলেন আমরা বড় শক্ত করে আইনটা নিয়ে আসবো, সেটা তো আপনি পরে অ্যামেন্ডমেন্টও করতে পারেন। এখন আপনি অধ্যাদেশটা আইন বানায় ফেলতেন, পরে অ্যামেন্ডমেন্ট করতেন, সুযোগ আপনার কাছে আছে। কিন্তু আমরা তো ইন্টেনশনটা বুঝতেছি যে আপনারা রাজনৈতিকভাবে একতরফা, আপনারা কাউকে তোয়াক্কা না করে যে সমস্ত জায়গাগুলোয় ভালোভাবে নির্বাচনের মাধ্যমে যাওয়া দরকার, সেখানে সব আপনার দলীয় লোক বসাই দিয়েছেন, বলছেন সামনে নির্বাচন করবেন। আমি জানি না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মাহফুজুর রহমান বিরন। আমরা রাজনৈতিক অঙ্গনেও তো জুলাই সনদ কিংবা সংস্কার কেন্দ্রিক বিতর্ক বহুদিন ধরেই দেখছি চলেছে, এবং টিআইবির পর্যবেক্ষণও বলছে যে সংস্কারের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রের একাংশ সব পরিবর্তন চাইলেও নিজেদের পরিবর্তন চায় না। এছাড়া সরকারের পেছনে যে শক্তিগুলো আছে, তাদের একাংশ ক্ষমতাকে দেখে নিজেদের সুবিধা অর্জনের লাইসেন্স হিসেবে। এই বাস্তবতায় আসলে সরকার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে? দেখেন, এইমাত্র আপনি বললেন যে দেখেন যে এই উন্নয়নের একটি প্রতিবন্ধকতা হচ্ছে আমলাতন্ত্র, তাই নয় কি? এখন দেখেন এই আমলাতন্ত্র, দেখেন আমরা দেখেছি কি এখানে আপনার ইউনিয়ন পরিষদ বলেন, আপনার সিটি কর্পোরেশন বলেন, অথবা পৌরসভাগুলোতে বলেন, আমরা দেখেছি কি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এই আমলাতন্ত্রটাই কিন্তু পুরা চালাচ্ছিল। মানে স্থানীয় সরকার এই কনসেপ্টটা পুরাপুরি আসলে চলছিল কিন্তু আমলাদের দ্বারা পুরোপুরি। কারণ যখনই আপনার ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ইউনিয়ন গভর্নমেন্ট যখন আসলো, আসার পরবর্তীতেই কিন্তু আপনার স্থানীয় সরকার পৌরসভার যে অধ্যাদেশ করলো, সিটি কর্পোরেশনের অধ্যাদেশ করলো, আপনার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ করলো, ওখানে কিন্তু বলে দিল যে ইচ্ছা করলেই কি করা যাবে, একজন উপযুক্ত ব্যক্তি অথবা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত একজনকে আপনার কি করা যাবে, প্রশাসক নিয়োগ দেওয়া যাবে। আইন করে কিন্তু করেছে, একবারই যে হুট করে দিয়েছে। রাজনৈতিক অন্তর্বর্তী সরকার এক্স্যাক্টলি। এখন তখন কি হলো, তখন দেখা গেল যে আপনার এই না, তখন কিন্তু এই প্রভিশন ছিল উপযুক্ত ব্যক্তিকে ইচ্ছা করলে কিন্তু দিতে পারতো। উপযুক্ত ব্যক্তিকে কি দিয়েছে? না, উপযুক্ত ব্যক্তিকে দেয়নি। দিয়েছে কাদেরকে? এই আমলাদেরকে দিয়েছে। পুরো বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে কিন্তু আমলাদের দ্বারাই কিন্তু ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন পরিচালিত হয়েছে। পরবর্তীতে যখন আপনার গভর্নমেন্ট ফর্ম হলো, যখন 12 ফেব্রুয়ারি হচ্ছে আপনার নির্বাচন হলো, 17 ফেব্রুয়ারিতে যখন শপথ গ্রহণ করলো, এটা স্বাভাবিক। এই আমলাতন্ত্রের যে জটিলতাগুলো, আমলাদের মাধ্যমে চালানোর যে জটিলতাগুলো, এগুলো দূর করার জন্য কি করলো, ওই আইনে যে আইন তারা করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, ওই আইনের বলে কিন্তু আবার আপনার দেখা যাচ্ছে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। কাদেরকে? জনস্বার্থে যাদেরকে উপযুক্ত ব্যক্তি মনে করা হলো তাদেরকে দেওয়া হলো, এবং তারা কিন্তু চালাচ্ছে। সো এখন আমরা দেখেছি কি, আমি আমাদের এলাকার নিয়ে দেখেছি আর কি, যে আমাদের রাজশাহীর গোদাগাড়ি আমার হচ্ছে উপজেলা, আমরা দেখেছি ওখানে যখন আপনার ওই ইউনোকেই দেওয়া হচ্ছে আপনার এসিল্যান্ডের কাজ, ইউনোকেই দেওয়া হচ্ছে পৌরসভার কাজ, তখন দেখা যাচ্ছে এই কাজ আর কাজ থাকে না। মানে উনি উনার কোন কাজ রেখে কোন কাজ করবে। সো এখানে যখন এই উপযুক্ত ব্যক্তিদেরকে যখন দেওয়া হলো, তখন আমার মনে হয় আইন মোতাবেক যেহেতু দেওয়া হয়েছে, আমার মনে হয় এখানে কোনো অন্যায় হয়নি। হ্যাঁ, এটা দেখতে হবে যে এখানে তারা এসে এমন কি কোনো কিছু করে ফেলছে যেটা তারা অন্যায় কাজ করছে অথবা দেশের ক্ষতি করে ফেলছে। যদি এরকম হয়ে থাকে, যদি এটা দেখা যায় যে বিচার বিশ্লেষণ করে যে এই আমলাদেরকে সরিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে দিয়ে প্রবলেম হচ্ছে, তখন একটা কথা। নাম্বার 2, ওনাদেরকে কি আজীবনের জন্য রেখে দেওয়া হচ্ছে? না, অলরেডি কিন্তু এটা সারা জায়গাতে কিন্তু সারা বাংলাদেশে কথা হচ্ছে যে লোকাল যে গভর্নমেন্টের যে ইলেকশনগুলো হবে সেগুলো অচিরে কিন্তু দেওয়া হবে। সো এটা কিন্তু এই সিস্টেমটা কিন্তু অলরেডি অটোমেটিকলি আপনার কি হবে, ইমপ্রুভ হবে। নতুন একটা ইলেকটেড যখন আপনার এই লোকাল গভর্নমেন্টগুলোতে লোকগুলো আসবে, যারা নির্বাচিত প্রতিনিধি আসবে, আমার মনে হয় এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। টিআইবির প্রতিবেদনে কিন্তু আরো উঠে এসেছে সরকারের
100 দিনে দেশে 605টি হত্যাকাণ্ড এবং 209টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্বাচিত সরকার এলে আমরা শুনেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মবের ঘটনা ঘটবে না, যদিও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব হয়ে অভিযোগ করছে যে মবের অনেক ঘটনায় সরকার দলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। আসলেই কি তাই? না, এখন দেখেন, এটা কিন্তু সত্য যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আমি ব্লাইন্ডলি কাউকে সাপোর্ট করতে যে মিথ্যা বলতে পারবো না। এটা আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। তবে আইন শৃঙ্খলা এই যে অবনতি যে হচ্ছে, এটা একটা ক্রমবর্ধমান ধারার মধ্যে দিয়ে কিন্তু এই অবনতিটা কিন্তু হয়েছে। তবে গভর্নমেন্টকে এখন অনেক মেজারমেন্ট নিতে হবে বলে আমি মনে করি। দেখেন, এখানে যখন আপনার 5ই আগস্টের পর আমরা যখন দেখেছি যে এই পুলিশ প্রশাসন, আমরা সবাই জানি যে 5ই আগস্টের সময় তাদের ভূমিকা কী ছিল। অনেক থানার যারা নর্মাল যারা আপনার হচ্ছে পুলিশের লোকজন ছিল, তারাও কিন্তু পালিয়ে গেছে। তো ইন্টারিম গভর্নমেন্টকে অনেক সময় অপচয় করতে হয়েছে কিন্তু এই আইন শৃঙ্খলার উন্নয়ন করতে যে। আবার ওই সময় কিন্তু শুরু হয়ে গেছিল মব কালচার। তো এই কালচারটা ধারাবাহিকভাবে কিন্তু এখনো চলে আসছে। তবে আমার প্রত্যাশা সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটা অবশ্যই এটা ইমপ্রুভ করা দরকার, এবং ল এনফোর্সমেন্ট যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আরও সঠিকভাবে প্রয়োগ করা দরকার। এবং এটা নিয়ে আসলে শুধুমাত্র ওই সরকারকেই শুধু যে দায়ী করা উচিত বা করা হবে বা করতে হবে, এই ধারণা থেকে আবার সরে আসতে হবে। এটা আমাদের সবাইকে কিন্তু কশাস হতে হবে। সবারই দায়িত্ব আছে, আমাদের জনগণেরও কিন্তু দায়িত্ব আছে। এখানে কিন্তু কোনো একটা আপনার মব ঘটছে, এখানে কিন্তু গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হচ্ছে না মব করো, অথবা সরকার দলের লোকজন বলছে না কিন্তু মব করো, তাই না? কিন্তু অতি উৎসাহী মানুষজন এগুলা করছে। তো এইগুলোকে ট্যাকেল দিতে হবে গভর্নমেন্টকে অবশ্যই। বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে এমন অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিষয় আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, যে আলোচনায় আমরা ছিলাম, এনসিপির তরফ থেকে সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিএনপি ইতিমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এবং নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি দেখছি, এটি রাজনৈতিক দলগুলোর মাঝে দূরত্বের দেয়াল তৈরি করছে। দেখেন, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির যে স্টেটমেন্টটা বললেন আর কি, এটা নিয়ে আমি গণ অধিকারে যিনি ছিলেন আগে, এখন বিএনপিতে আসছে রাশেদ খান, উনি একটি স্টেটমেন্ট দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে ইজ এ পলিটিক্যাল জোকার। ওকে, এটা কিন্তু আমার স্টেটমেন্ট না, আরেকজন রাজনীতিবিদের স্টেটমেন্ট আর কি। সো উনি কি বললো না বললো, এটা কতটুকু ভ্যারি করে, এটা কতটুকু সত্যতা আছে সে বা জেনে বুঝে বললো কিনা, সেটার একটা প্রশ্ন থেকে যায়। তবে আমি বলবো যে বিএনপির বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে বা বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, আসলে বলতে হবে বলাই, এরকম যদি বলা হয় তাহলে আসলে এই বলাগুলো ঠিক না। দেখেন, এখানে তারা 12ই ফেব্রুয়ারি নির্বাচন করে আপনার 17ই ফেব্রুয়ারি শপথ নিল। আপনারা দেখলাম যে পার্লামেন্ট শুরু হলো হচ্ছে 12ই মার্চ থেকে, আজকে 110 দিন চলে এই গভর্নমেন্টের। তো এই 110 দিনে আসলে কতটুকু সফলতা কতটুকু অসফলতা এগুলা বিচার বিশ্লেষণ হতে পারে। তবে আমার মনে হয় স্টিল এটা আর্লি স্টেজে আছে। তবে আপনি দেখেন, আশার বাণী আমি যেটা মনে করি আর কি, যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তার যে কার্যকলাপগুলা, এই কার্যকলাপ কিন্তু আগের প্রধানমন্ত্রী যারা বলেন বা বর্তমান সময়ে যারা আছে তারা বলেন, তাদের থেকে কিন্তু আমার মনে হয় একটু ব্যতিক্রম। দেখেন, উনি এই গত এই 110 দিনে যতগুলা জায়গায় আমি দেখলাম উনি বক্তব্য দিয়েছে, যা কিছু বলেছে, উনি কিন্তু আগের সরকার কি করেছে, আগের সরকার এটা করলো, আগের সরকার দেশ নষ্ট করে গেছে, এই স্টেটমেন্টগুলো কিন্তু ওনার মুখ থেকে আমরা তেমন শুনতে পাই না। এই যে গিবত, এই জিনিসটা কিন্তু না করে উনি কি করছে, উনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে উনি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছে। আপনার খাল কাটা বলেন, আপনার বৃক্ষরোপণ বলেন, পদ্মা ব্যারেজ বলেন, সামনে বাজেট আছে, বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমরা অনেক কিছু দেখেছি যেগুলো আসলে সাধারণ মানুষ এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে, তাই না? উনি আলাদা প্রোটোকলের গাড়ি বহন নিয়ে, আমরা আগে রাস্তায় দাঁড়ায় থাকতে হতো যে প্রধানমন্ত্রী যাচ্ছে আমাকে দাঁড়ায় থাকতে হবে, বা আমার রিক্সা গাড়ি কোনো কিছু যেতে পারবে না। উনি দেখেন, কিছুদিন আমি দেখলাম আর কি, আমার পাশে হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি, উনি আমাকে হাত নাড়লেন। তো এটা আসলে একটা সাধারণ জনগণ হিসেবে, দেশের একটা সাধারণ জনগণ হিসেবে আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি।
তো এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে, ওনার কথা ওনার কাজ এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, একটা দলের মধ্যে বা একটা গভর্নমেন্টের মধ্যে সবাই যে সাকসেসফুলি কাজ করতে পারবে তা কিন্তু নয়। অনেকগুলো মন্ত্রণালয় আছে, অনেকগুলো মন্ত্রণালয় চ্যালেঞ্জের মুখে পড়বে। তো এইগুলা দোষ গুণ মিলেই কিন্তু একটা গভর্নমেন্ট। তো এই গভর্নমেন্টকে আমি এখনো মনে করি, স্যার আরও হয়তো বা অ্যাড করবে আর কি, তবে আমি এখনো মনে করি যে তাদেরকে আরও সময় দিতে হবে। স্টিল তাদেরকে নিয়ে এখনো ওভাবে মতবাদ করা যে তারা ফেলোর, তারা পারছে না, এটা করার আমার মনে হয় এখনো সময় হয়ে আসেনি আর কি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে। তিনি আরো বলেছেন যে বিএনপি কোনো বিপ্লবী দল নয়, উদার গণতান্ত্রিক দল এবং সব দলকে রাজনীতির সুযোগ দিতে চায়। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বা আওয়ামী লীগের বিএনপি ফাঁদে পড়েছে এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। সবকিছু মিলিয়ে আপনার মতামত জানতে চাই। না, এখন যদি মনে করেন উনি বলে থাকেন যে সব রাজনৈতিক দলকে সুযোগ দিতে চান এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান, সে কারণে এগুলো তো ইঙ্গিত বহন করে। ইঙ্গিত বহন করে কেন বলি, আপনি দেখেন আইবি রহমান সেলিনা হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ আইভী উনি যখন জামিন পেলেন উনি দুটো কথা বলেছেন। আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, পাশাপাশি বিএনপি সরকারকে উনি ধন্যবাদ জানাইছেন এই তার মুক্তি পাওয়ার পর। এই যে সরকারকে যে উনি ধন্যবাদ জানালেন, এখন কেন জানালেন আমি বুঝি না। কারণ এটা মনে হয় যে সরকারি সিদ্ধান্তের পর ওনারা জামিন পেয়েছেন, তা না হলে উনি যেদিন গ্রেপ্তার হইলেন তারপর থেকে কিন্তু বহুবার তার জন্য জামিনের আবেদন করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে সে ফ্রম ডে ওয়ান এখন পর্যন্ত, তখন কি অভিযোগ ছিল জানি না, এখনও কি যে অভিযোগ আছে জানি না, বাট উনি ভিতরে ছিলেন। এই যে ভিতরে ছিলেন সেখান থেকে এখন বের হলেন এতদিন পরে কেন? যদি আপনি এতদিন পরে ছাড়াটা যৌক্তিক হয়, কি কারণে যৌক্তিক? তাহলে এতদিন যে আটকে রাখছিলেন সেটা কি কারণে আটকে রাখছিলেন? এগুলার নিয়ে তো আলোচনা হইতেই পারে। আর আপনি যখন সরকারকে প্রশংসা মানে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, তার মানে বুঝাচ্ছেন সরকারের নির্বাহী বিভাগ, তেমন সরকারের ইচ্ছায় অনেক কিছু হয়। এখন যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির কথা একটা আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি সীমান্ত হত্যা নিয়ে কথা বলতেছে, সেখানে গিয়ে সে অনেক কিছু করছে, মোনাজাত করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন তো সীমান্ত হত্যা, এটা তো একটা বড় ইস্যু রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক মানে দেশের জন্য একটা বড় ইস্যু, সেটা নিয়ে তো আপনার সরকার পক্ষ থেকে কথা বলতে হবে। এ পর্যন্ত তো কোনো কথা বলেননি। সীমান্ত হত্যাটা জায়েজ কিনা, সঠিক হয়েছে কিনা, ব্যাঠিক হয়েছে কিনা, ইতিমধ্যে কিন্তু সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে নাহিদ ইসলাম। যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি, কিন্তু আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ ইলিগালি ট্রেসপাস করে যায়, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে তা তাদের দেশীয় আইনে করবে। হ্যাঁ, ডেফিনেটলি ঠিকই তো বলছে। আপনি আমার সীমানার মধ্যে যদি কেউ মারা যায় এবং সে যদি অন্যর গুলিতে মারা যায়, তাহলে সেটার জন্য বৈঠক হইতে পারে, আলোচনা হইতে পারে, কেন মারলো, এবং সেটা আমরা দেখব। এই আলোচনাগুলো তাহলে এই যৌক্তিক বক্তব্যকে প্রত্যাহারের দাবি কেন জানালো? না না, সেটা উনি যেটা বলছে, এখন আমার সীমানার ভিতরে মারা গেছে, কিভাবে মারা গেল? আমার সীমানার ভিতরে যদি অন্য কারো গুলিতে মারা যায় তাহলে তো তাদের সাথে বসতে হবে। আর আমার সীমানার ভিতরে যদি আমাদের গোলাগুলিতে মারা যায়, সেটা তো আরেকটা চ্যাপ্টার। এখানে তো ওই কথাটা বলা হয়েছে, 1 নম্বর। 2 নম্বরের বর্ডার কিলিংগুলো যে হয় আমরা দেখি, কিসের গরু চোর, এটা খুব লো প্রোফাইলের লোক। এই যে লো প্রোফাইলের লোকগুলা মারা যায়, এই লো প্রোফাইলের লোকগুলা দিয়ে আমরা কি ইন্ডিকেশনে যাচ্ছি? লো লোকগুলো মারা যাচ্ছে, আমরা কি সেটা দিয়ে রাজনীতি করব? এটা নিয়ে আলোচনা করব? নাকি এটা আমরা ভারতের সাথে বারবার বসবো? আমাদের বসতে অসুবিধা কোথায়? কিলিংটা হচ্ছে কিনা এই রুটে যেতে হবে। এই সব বিষয়গুলো সরকারের খুব সিরিয়াসলি আলাপ করা দরকার। যেমন মিলন কিছু কথা বলছে যে উনি গীবত করছেন না। ইয়াস, আই ডু অ্যাপ্রিসিয়েট যে জনাব তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি গীবত করছেন না। উনি একটা জায়গায় কতগুলো কথা বলতেছেন, যেমন আমাদের প্রচুর অর্থ সম্পদ চুরি হয়ে গেছে। আমি একটা টকশোতে গেছিলাম, সরকার পক্ষের লোক ছিল, নাম বলবো না, সেখানে সে বলছে যে অনেক টাকা চুরি হয়ে গেছে, তো বিদ্যুতের দাম সেখানে সমন্বয় করতে হবে। মানে কথাটার অর্থ তার এইরকম যে বিগত সরকার যে লুটপাট করে গেছে সেটাকে সমন্বয় করতে গেলে আমার ট্যাক্স ইম্পোজ করতে হবে, বিদ্যুতের দাম বাড়াতে হবে,
ইত্যাদি ইত্যাদি নানান কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে চুরি করে গেল কারা, সেটার খেসারত আমরা দিব, ভালো কথা, আমরা দিব, আমাদের দেশ বাঁচাইতে হলে যদি দিতে হয়, কিন্তু আপনাকে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হইল যারা চলে গেছে, চুরি করে চলে গেছে, এটা সাধারণ লোকের মতো যদি সরকারও এইটুক বইলা থেমে যায় যে অনেক টাকা লুটপাট হয়েছে তাই আমরা অর্থনৈতিক ঝামেলায় পড়ছি, আপনি তাদের বিরুদ্ধে প্রসিডিং ড্র করেন। আমরা দেখতে চাই রামিজ হত্যার মামলা হয়েছে, আপনি মামলা করেন, ইনিশিয়েট করে মামলা করেন। প্লাস এই যে এখানে যে তাদের যে স্থাবর অস্থাবর যতটুকু পাওয়া যায় সেটুকুই আমরা আদায় করি না, সেটুকুই আমরা রাষ্ট্রীয় প্রপার্টি বানায় ফেলাই, কিংবা অকশনটা কি 10 টাকাই পাই। আমি জাতিকে বুঝাইতে চাইবো এদের 10 টাকা পাইছি, 10 টাকা বাকিটা আমরা সমন্বয় করব। আমার দেশ গড়ার করতে হলে সমন্বয় করতে হবে এবং সেটা যৌক্তিকভাবে ব্যাখ্যা দিতে হবে। যেমন আমরা মহাসচিব যে বিষয়টা ইঙ্গিত করেছেন, গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে, গণতন্ত্রে কারা? এরা কারা? তো সবচেয়ে বেস্ট পারসন তো উনি বলছেন, উনি তো একটা রেসপন্সিবল মানুষ, উনি একজন মন্ত্রী। এই যে গণতন্ত্র বিরোধী শক্তি গণতন্ত্রে বিশ্বাস করে না, আপনি তো ওইখানে আসেন। একটু আগে আমি বলে গেছি গণতন্ত্র মানে কি, সবার মত যেখানে ম্যাক্সিমাম মানুষ যেই মতটায় একমত হবে সেটাই গণতন্ত্র। আমি 100 ভাগ বলবো না, আউট অফ 100 যদি বলা যায় যে 60 জন লোক একমত হয়েছে একটা বিষয়ে, তাইলে সেটা হলো গণতন্ত্র, 60 জনেরটা মেনে নেওয়া। আপনি তাইলে গণভোটের দিকে যদি আমি আসি, হ্যাঁ 70% লোক ভোট দিচ্ছে, 69%, আমরা কি সেটা মেনেছি? আপনি যখন মানছেন না তখন আপনি অন্য বিরোধী দলের সাথে আপনি বনিবনা কেন হবে? ওখান থেকে তো আপনি বিশ্বাস আস্থা উঠে গেছে, সেখান থেকে তো সংকট শুরু। তাহলে আপনি কোন শক্তিকে বলতেছেন? গণতন্ত্রে বিশ্বাসী তো আপনি নিজেই তো গণভোট মানতেছেন না, গণভোটের রায় মানতেছেন না, তাহলে অগণতান্ত্রিক তো আপনি। আসলে কারা? না দেখুন, আমি গণতন্ত্রে বিশ্বাসী নয় অশুভ শক্তি হচ্ছে তারাই যারা হচ্ছে গভর্নমেন্টকে যে কাজগুলো করছে সেই ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে না, আবার যে কাজগুলো করার চেষ্টা করছে সেগুলোকে বাধাগ্রস্ত করছে, তারাই হচ্ছে আপনার আসলে গণতন্ত্রের পথে বাধা বলে আমি মনে করি। এখানে স্যার যে কথাটা বললো আর কি, সেলিনা হায়াৎ আইবির কথা বললো, ডক্টর শিরিন শারমিনের কথাও এখানে উঠে আসছে। দেখেন এখানে এই মামলাগুলা কি বিএনপি গভর্নমেন্ট করেছিল? গভর্নমেন্ট ফর্ম করার পরে করেছিল? অ্যান্সার হচ্ছে না। এই মামলাগুলো কিন্তু তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, যে মামলায় সেলিনা হায়াৎ আইবিকে গ্রেফতার করা হয়েছে, যে মামলায় ডক্টর শিরিন শারমিনকে গ্রেফতার করা হয়েছে, এগুলো কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় করা মামলা। কিন্তু এই মামলাগুলোতে রাজনৈতিক প্রভাব রয়েছে। এখানে একটা মামলা যদি হয়ে থাকে তাহলে এই মামলার জন্য তাকে অবশ্যই ফেস করতে হবে, ফেস করে তাকে বলতে হবে শি ইজ ইনোসেন্ট। তো এখানে যখন তাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার পরবর্তীতে দেখেন এখানে কোনো ধরনের কিন্তু পলিটিক্যাল মানে প্রেশার বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো কোনো কিছু হয়নি। ওনারা কিন্তু এখন মুক্ত বাতাসে আছে। এটা আপনি যদি এই জিনিসটা আপনি বিগত 17 বছর কল্পনা করেন, তাহলে কি সেলিনা হায়াৎ আইভি বলেন, ডক্টর শিরিন শারমিন, উনি মাত্র 5 দিনে মুক্ত হয়েছে, এটা কি আদৌ সম্ভব ছিল? অ্যান্সার হচ্ছে না, আদৌ সম্ভব ছিল না। সো এখানে বিএনপি গভর্নমেন্ট এসে তাদের নামে মামলা দেয়নি, বিএনপি গভর্নমেন্ট এসে তাদেরকে হ্যারেস করার চেষ্টা করেনি। আইনি প্রক্রিয়ায় তারা গ্রেপ্তার হয়েছে এবং আইনি প্রক্রিয়াকে কোনো ধরনের বাধাগ্রস্ত না করে তারা জামিন নিয়েছে এবং এখানে ওনারাও কিন্তু এটা অ্যাপ্রিশিয়েট করেছে। বললেন সরকারকে কেন কৃতজ্ঞতা জানাচ্ছে সে প্রশ্ন তুলেছে। না, সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছে কারণ এই আগেকার দিনের যে গভর্নমেন্ট ছিল আর কি, সেই গভর্নমেন্টের যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতায় এই গভর্নমেন্ট পড়েনি, সেটার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে বলে আমি মনে করি। কারণ আগের গভর্নমেন্ট তো হচ্ছে একটার পর একটা মামলা দিয়ে যেত। ব্যারিস্টার মাহফুজুর রহমান বিরোধ ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেডার রাজাকি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।